স্বাগত ডিজি বাংলার দিনের খবরে। সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের ৬২% পরিবারের বাড়িতে নেই ইন্টারনেট। দেশ জুড়ে তৈরি হবে বিজ্ঞান ক্লাব। রাজশাহীতে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড ক্যাম্পেইন। মিরপুরে গ্রামীণ টেলিকম কর্মীদের মানববন্ধন। বছরের সেরা অ্যাপ ডিজনি প্লাস। বন্ধ হল স্ট্রিমিং সেবা কিউবি। $২৭.৭ বিলিয়ন স্ল্যাক কিনছে সেলসফোর্স। এবং বন্ধ হচ্ছে গ্যালাক্সি নোট তৈরি। যাচ্ছি বিস্তারিত খবরে। বাংলাদেশের ৬২% পরিবারের বাড়িতে নেই ইন্টারনেট। কোভিড-১৯-এর কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে প্রায় ৪,২০,০০,০০০ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট ও টেলিভিশন ছাড়া শিক্ষা কার্যক্রম কার্যকরভাবে এই শিশুদের কাছে পৌঁছানো সম্ভব নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ৬২% পরিবারের বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। এর মধ্যে সবচেয়ে দরিদ্র ২০% পরিবারের মাত্র ৮.৭% বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে, যেখানে সবচেয়ে ধনী ২০% পরিবারের ক্ষেত্রে এই হার ৭৫.৩%। এমন ডিজিটাল বিভাজন ও বৈষম্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিশুরা। এই মন্তব্য বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টোমো হুজুমির। বাংলাদেশে দূরশিক্ষণের আরেকটি প্রধান মাধ্যম টেলিভিশন। জাতীয়ভাবে ৫১% পরিবারের টেলিভিশনের মালিক। একই সঙ্গে সবচেয়ে দরিদ্র ২০% পরিবারের মাত্র ৪.৮% টেলিভিশনের মালিক, যেখানে সবচেয়ে ধনী ২০% পরিবারের মাঝে এই হার ৯০.২%। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল বিভাজন বৈষম্যকে দীর্ঘস্থায়ী রূপ দিচ্ছে, যা ইতোমধ্যেই দেশ ও কমিউনিটিগুলোকে বিভক্ত করে ফেলেছে। এতে শিশুদের নিম্ন পর্যায়ের ডিজিটাল দক্ষতার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। শিশু ও তরুণদের অনলাইনে মানসম্পন্ন ডিজিটাল শিক্ষা গ্রহণ এবং অনলাইনে বিদ্যমান বিভিন্ন সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বর্তমান ডিজিটাল বিভাজন যে বাধা তৈরি করেছে তা দূর করতে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ও ইউনিসেফ জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়েছে। দেশ জুড়ে তৈরি হবে বিজ্ঞান ক্লাব। শহরের শিক্ষার্থীরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দেখার সুযোগ পেলেও গ্রামের শিক্ষার্থীরা তা পায় না। তাদের জন্য গাড়িতে জাদুঘর তৈরি করে সারা দেশে দেখিয়ে থাকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। এর পাশাপাশি এখন যে কোনো প্রতিষ্ঠান চাইলেই তাকে বিজ্ঞান ক্লাব তৈরিতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জাদুঘরের কিউরেটর সুকল্যাণ বাছাড়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর একটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান। এটা ১৯৬৫ সালের ২৬শে এপ্রিল থেকে একটানা নিরলস বিজ্ঞান শিক্ষায় কাজ করে যাচ্ছে এবং ফর্মাল এডুকেশন, যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ, ছাত্র কলেজ, স্কুল কলেজের যে ফর্মাল এডুকেশন আছে সেটা হচ্ছে একাডেমিক সিলেবাস ভিত্তিক এডুকেশন, কিন্তু বিজ্ঞান জাদুঘর হচ্ছে কোনো সিলেবাস নাই। এখানে যে কোনো বিষয়, যে কোনো টপিক, জ্ঞান বিজ্ঞানের যে কোনো টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি। সারা দেশে যত বিজ্ঞান ক্লাব আছে সবগুলো বিজ্ঞান ক্লাবকে আমরা প্যাট্রোনাইজ করি। এই জাতীয় বিজ্ঞান, এখানে বিজ্ঞান ক্লাব দুই রকমের আছে, একটা হচ্ছে সরকারি বিজ্ঞান ক্লাব, উপজেলা বিজ্ঞান ক্লাব এবং বেসরকারি বিজ্ঞান ক্লাব, রেজিস্টার্ড বিজ্ঞান ক্লাব। দুই ধরনের বিজ্ঞান ক্লাবকে আমরা রেজিস্ট্রেশনও দেই, তাদেরকে প্যাট্রোনাইজ করি, তাদেরকে সহায়তা করি। কেউ যদি কোনো বিজ্ঞান ক্লাব তৈরি করতে চায়, গঠন করতে চায়, বোর্ডও যদি করতে চায়, তাহলেও তাদের রেজিস্ট্রেশন আমাদের মাধ্যমে করা সম্ভব হবে। অনলাইনে থিওরি অব রিলেটিভিটি E=mc² নিয়ে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কাজিম রেজা চৌধুরী, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মুশফিকুর রহমান ও ট্রিপলি বিভাগের ৩য় বর্ষের ছাত্র সৈয়দ এমাদউদ্দিন। অনুষ্ঠান শেষে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক সেরা বক্তৃতা নির্বাচন করা হয়। সেরা বক্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র সৈয়দ এমাদউদ্দিন। সায়েন্সের এত ফান্ডামেন্টাল একটা বিষয় যা আমাদের হচ্ছে পুরো জগৎ সম্বন্ধে আমাদের ভিউ চেঞ্জ করে দিয়েছে এবং অনেক নতুন নতুন জিনিসের দ্বার আমাদের সামনে উন্মুক্ত করেছে। রাজশাহীতে বিগ ক্যাম্পেইন অনুষ্ঠিত। বরিশাল ও খুলনার পরে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত প্রচারণায় সভাপতি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কাজী হোসনে আরা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শামীম আনোয়ার এবং সহকারী অধ্যাপক তাসলিম বিনতে শওকত। অনুষ্ঠানে আইডিয়া প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কাজী হোসনে আরা স্টার্টআপদের নিয়ে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রতিচ্ছবি তুলে ধরেন। অতিথিদের বক্তব্য শেষে বঙ্গবন্ধু
ইনোভেশন গ্র্যান্ট 2020 বিগ সম্পর্কিত একটি কিনোট উপস্থাপন করেন আইডিয়া প্রকল্পের পরামর্শক শারমিন আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আরবি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রাজশাহী কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট সহ রাজশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তরুণ উদ্ভাবক ও স্টার্টআপ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট অ্যাক্টিভেশন ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অ্যাক্টিভেশন প্রোগ্রামের শেষে রাজশাহীর উদ্যোক্তা ও উদ্ভাবকদের নিয়ে রাজশাহী স্টার্টআপ কমিউনিটির শুভ উদ্বোধন করা হয়। মিরপুরে গ্রামীণ টেলিকম কর্মীদের মানববন্ধন। গ্রামীণ টেলিকম থেকে সিবিএ নেতা সহ 99 জন কর্মীকে একসাথে চাকরিচ্যুত করায় প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেছে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বুধবার শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ইউনি গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ লিয়াজো কাউন্সিলের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সদস্য আমজাদ আলী খান, জাতীয় শ্রমিক ফেডারেশন সভাপতি কামরুল আহসান, আইবিসি সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক আসলাম খান, গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন সাধারণ সম্পাদক মিয়া মাসুদ এবং বাংলা লিংক এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি গোলাম মাহমুদ সোহাগ। বেআইনিভাবে চাকরিচ্যুত এবং ট্রেড ইউনিয়ন ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধন থেকে অনতিবিলম্বে চাকরিচ্যুতদের কাজে পুনর্বহাল করা সহ তাদের শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পরিশোধের দাবি জানানো হয়েছে। গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান। মানববন্ধনে বক্তব্য রাখেন ফজলুল হক ফরহাদ, এজেএম কামাল, কোহিনুর রহমান, মাহফুজুল ইসলাম, আক্তারুজ্জামান, মনোয়ারা আক্তার ও ফারহানা খানম সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় তারা শ্রমিক কল্যাণ তহবিলের প্রাপ্য থেকে বঞ্চিত করার জন্য গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ চাকরিচ্যুতির এই অপকৌশল গ্রহণ করেছে বলে দাবি করেন। নজর দিচ্ছি দেশের বাইরে। বছরের সেরা অ্যাপ ডিজনি প্লাস। বছরের সেরা অ্যাপের তালিকা প্রকাশ করেছে গুগল প্লে। সেরা অ্যাপ, মুভি, টিভি শো এবং বই বিভাগে ব্যবহারকারী ও এডিটর ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। গত কয়েক বছর ধরে ব্যবহারকারীরা প্রতিটি ক্যাটাগরিতে তাদের পছন্দের অ্যাপে ভোট দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ভোটে দেশটিতে সেরা অ্যাপ হিসেবে স্বীকৃতি পেয়েছে ডিজনি প্লাস। সাথে গেমিং বিভাগে সেরা হয়েছে স্পঞ্জবব ক্র্যাস্টি কুক অফ। এছাড়া সেরা সিনেমা হিসেবে ব্যাড বয়েজ ফর লাইজ এবং ব্যবহারকারীর পছন্দের পুরস্কার পেয়েছে স্টিফেন হকিং এর ইফ ইট ব্লেডস। এডিটর চয়েস ক্যাটাগরিতে চলতি বছরের সেরা অ্যাপ হিসেবে লুনা এবং সবচেয়ে সুন্দর গেম হিসেবে দ্য লিজেন্ড অব জেল্ডা ব্রেথ অব দ্য ওয়াইল্ড গেমটি নির্বাচিত হয়েছে। সেরা 5 সিনেমার মধ্যে রয়েছে বিল অ্যান্ড টেড ফেস দ্য মিউজিক, জাস্ট মার্সি, মিস জুনেটিন্ট, অনওয়ার্ড এবং প্যারাসাইট। নির্বাচকদের বিচারে সেরা বইয়ের মধ্যে রয়েছে বারাক ওবামার এ প্রমিসড ল্যান্ড, অ্যালি ব্রোসের সলিউশন অ্যান্ড আদার প্রবলেম এবং অ্যালেক্সিস দারিয়ার হু হ্যাড মি। বন্ধ হলো স্ট্রিমিং সেবা কিউবি। সিএস 2020-এ উন্মোচিত হয় শর্ট ফর্ম ভিডিও স্ট্রিমিং সেবা কিউবি। 1 বছরেরও কম সময়ের মধ্যে সেবাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত অক্টোবরে সেবাটি বন্ধের ঘোষণা দেয় কিউবি। তখন সম্ভাব্য তারিখ হিসেবে 1 ডিসেম্বর বলা হয়। অবশেষে দিনটি চলে এসেছে এবং সেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই গ্রাহকরা কিউবির শোতে লগ ইন কিংবা অ্যাক্সেস করতে পারছেন না। তবে ব্যবহারকারী তার ডিভাইস থেকে অ্যাপটি আনইনস্টল না করা পর্যন্ত স্বাভাবিকভাবেই এটি ডিভাইসে থেকে যাবে। মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইসে সেবাটি ব্যবহার করতে না পারা এবং করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরের বাইরে না যাওয়ার বিষয়টি এই অ্যাপের অগ্রযাত্রাকে রুখে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাপটি মূলত চলতি পথে কন্টেন্ট দেখার জন্য তৈরি করা হয়েছিল। $27.7 বিলিয়ন স্ল্যাক কিনছে সেলসফোর্স। প্রযুক্তি ব্যবসায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অধিগ্রহণ করতে যাচ্ছে আমেরিকার ক্লাউড ভিত্তিক সফটওয়্যার কোম্পানি সেলসফোর্স। $27.7 বিলিয়ন বিনিময়ে কর্মক্ষেত্রে মেসেজিং অ্যাপ স্ল্যাক কিনতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। আর এই অধিগ্রহণকে স্বর্গীয় ম্যাচ হিসেবে অভিহিত করেছেন সেলসফোর্স প্রধান মার্ক বেনিওফ। মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের প্রতিরোধ করার জন্য কোম্পানির সফটওয়্যার অফার সম্প্রসারণে নিয়ত চাপ দিচ্ছেন তিনি। মহামারীর কারণে দূরবর্তী কাজ এবং সরঞ্জামের উপর যখন প্রতিষ্ঠানগুলো মনোযোগ বৃদ্ধি করছে, তেমন মুহূর্তেই কার্যকর অ্যাপ্লিকেশন স্ল্যাক অধিগ্রহণে সক্ষম হলো সেলসফোর্স। বেনিওফের জন্য এই ক্রয়কে
নো অর নেভার বলে অভিহিত করেছেন ওয়েটবুশ সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক ড্যান ইভস। বন্ধ হচ্ছে গ্যালাক্সি নোট তৈরি। আগামী বছরের নতুন কোনো গ্যালাক্সি নোট ফোন বাজারে নাও আনতে পারে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। বিষয়টির সাথে সম্পর্কিত একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়, চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে উচ্চ মানের ফোনের চাহিদা কমে যাওয়ায় স্যামসাং এই পরিকল্পনা করেছে। গ্যালাক্সি নোট মূলত বড় ডিসপ্লে এবং নোট নিতে স্টাইলাসের জন্য বিখ্যাত। এছাড়া এটি স্যামসাং এর 2টি প্রিমিয়াম ফোন সিরিজের একটি। অন্য সিরিজ গ্যালাক্সি এস অত্যাধুনিক ডিজাইন ও যন্ত্রাংশের জন্য জনপ্রিয়তা পেয়েছে। 3টি সূত্র জানিয়েছে, 2021 সালে উন্মোচনের জন্য নতুন সংস্করণের কোনো গ্যালাক্সি নোট তৈরির পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির। তবে এখনও বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সূত্রগুলো পরিচয় প্রকাশ করেনি। এমনকি স্যামসাং এর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।